সিলেটের হবিগঞ্জে এসে মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে সেখানে মুক্তিযুদ্ধের যেখানে সেক্টর কমান্ডার গুলো ভাগ করা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, জেনারেল ওসমানীর নেতৃত্বে যে সভাটি হয়েছিল সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এবং সেই যৌথ ঘোষণাপত্রে কি লেখা ছিল এই প্রজন্মের লক্ষ্য নেতা কর্মীরা সেটা জানেন না। ওই 1971-এর 4 এপ্রিল যেদিন এই প্রথম সভাটি হয় সেই সভার উপসংহারে লেখা ছিল যে এই সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আমাদের এই জনযুদ্ধের পক্ষে বিশ্ব সমর্থন আদায়ের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। অর্থাৎ কি 25 কিংবা 26 মার্চে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার কথা তো ওখানে নাই, বরং তার দল এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে 1971-এর 4 এপ্রিল পর্যন্ত রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধাদের কোনো যোগাযোগ ছিল না। এই হচ্ছে বাস্তবতা। যদি তেলিয়াপাড়া চা বাগানে এই প্রজন্মের বন্ধুরা যান, সেখানে গেলে বইটি পাবেন, সেখান থেকে দেখে নেবেন আমার কথা সত্য কিনা। আমি শুরুতে বলেছিলাম যে মিথ্যা যেখানে স্বল্প, মিথ্যা যেখানে শিল্প, ভালোবাসা সেখানে অল্প, বাকি সব হচ্ছে গল্প। এটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুঃখজনক এবং করুণ ইতিহাস। আমরা অনেককে দেখেছি 1971-এর 16 ডিসেম্বরের পরের মুক্তিযোদ্ধা তারা, যেমন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে 5 আগস্টের পরে অনেক নতুন জাতীয়তাবাদী তৈরি হয়েছে। বাস্তবতা যেটা, ওরকম 1971-এর 16 ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। এই মুক্তিযোদ্ধারা ওই মোজাম্মেল হক সাহেবের তালিকার মধ্যে আছেন, যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় ভাতা এবং কার্ডের জন্য নিজেদের বিবেক বন্ধক দিয়ে বসে আছেন, যে কথিত মুক্তিযোদ্ধারা একটা দিনের জন্য লড়াই না করে রাজাকারের ফেলে দেওয়া অস্ত্র হাতে নিয়ে ছবি তুলে নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রমাণ করেছেন। আগে থেকে সনদে স্বাক্ষর করে রাখা, শুধু নাম বসিয়ে দিয়ে তারপর সেই সনদ নিয়ে গেছেন, এরকম অনেক মুক্তিযোদ্ধাকে ব্যক্তিগতভাবে আমরা জানি, চিনি। সুতরাং সেই ইতিহাস তো আর নতুন করে লেখার সুযোগ বা এই প্রজন্মের কাছে সেটা দৃশ্যমান হবে কিনা আমি জানি না। তবে নতুন করে আবার একটা হুমকি যেটা এসেছে, যারা ওই সময় আমাদের বন্ধু সেজেছিল, এরা যে কখন বন্ধু কখন শত্রু, এরা যে কখন মিত্র কখন যে অমিত্র, এটা প্রমাণ করতে হলে আরো কয়েক শত বছর মানুষের বেঁচে থাকতে হবে। এরা এক সময় আফগানিস্তানের আশরাফ গনিকে আশ্রয় দিয়েছে, এরা এক সময় তিব্বতের দালাই লামাকে আশ্রয় দিয়েছে, এরা এক সময় এখন আবার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। অন্য দেশে আঙ্গুল দিয়ে বসা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং যাদের মাধ্যমে তাদের কর্মসাধ্য হয়, তাদের স্বার্থ উদ্ধার হয়, তাদেরকে শুধুমাত্র তারা সমর্থন দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। আজকে সেটা প্রমাণ হচ্ছে। শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। পরিষ্কার কথা। হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। আপনারা 15 বছরের ইতিহাস ভুলে যান, 15 বছরের শেখ হাসিনার ইতিহাস আপনারা ভুলে যান। ওটাকে বন্ধ না করতে পারলে, এই প্রজন্মকে চিনতে না পারলে, বাংলাদেশের ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, আপনাদের এই আমাদের আগরতলায় উপদূতাবাসে হামলা, কলকাতায় আমাদের উপদূতাবাসে হামলার পরে এইটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায় নাই। এইটা থেকে ভারতকে এইটাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত, যেটার কারণ কি, কেন এই জনবিস্ফোরণ ঘটলো। একটাই সবচেয়ে বড় কারণ আমার কাছে দৃশ্যমান হয়েছে, সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ প্রেম, বিশ্বাস এবং ভালোবাসা এবং শ্রদ্ধা। স্বাধীনতা আনার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কষ্ট। আজকে সেই কথাটাই মনে পড়ছে। মেজর জলিল বলতেন অরক্ষিত স্বাধীনতা হচ্ছে পরাধীনতারই নামান্তর। আজকে সেই কথাটাই মনে হচ্ছে। সুতরাং আমাদেরকে আরো দৃঢ়ভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের শ্রদ্ধাভাজন যে ব্যক্তিরা এখানে আছেন, রণাঙ্গনের লড়াকুড়া, আপনাদের লড়াকু সেই তেজ এখনো আছে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের পরবর্তী প্রজন্মরাও আপনাদের সঙ্গে আছে। সবাই মিলেই আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রমাণ করব। আমাদের যত কাজ, আমাদের যত ভুল, আমাদের যত সঠিক, সবকিছুর বিচার বিশ্লেষণ হবে আমাদের মাপকাঠিতে। কোন দাদাদের চোখ রাঙানিতে আমরা ভয় পাই না।